আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের অভিঘাত কেবল একটি সরকার পতনের ঘটনা ছিল না, এটি ছিল বাংলাদেশের রাষ্ট্রচিন্তা, ক্ষমতার কাঠামো ও নাগরিক রাষ্ট্র সম্পর্কের দীর্ঘদিনের সংকটের বিস্ফোরণ। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সামনে সমন্বয়ক নাহিদ ইসলামের এক দফার ঘোষণায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এর যে উচ্চারণ শোনা যায় তা ছিল এই বিস্ফোরণের তাত্ত্বিক ভাষ্য। ওই মুহূর্তে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছিল একটি আকাঙ্ক্ষা, একটি নৈতিক দাবি, একটি অসমাপ্ত স্বপ্ন, যেখানে রাষ্ট্র আর ক্ষমতার যন্ত্র থাকবে না, বরং হবে নাগরিকের সেবক। যেখানে রাষ্ট্র আর ক্ষমতার যন্ত্র থাকবে না, বরং হবে নাগরিকের সেবক, যেখানে রাজনীতি হবে অংশগ্রহণমূলক, নৈতিক ও জনগণ নির্ভর। কিন্তু অভ্যুত্থানের ১.৫ বছর পর দাঁড়িয়ে দেখা যায় এই ধারণা রাষ্ট্রীয় কাঠামো বা রাজনৈতিক দলের আচরণে খুব বেশি প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বন্দোবস্তের কথা বললেও বাস্তব রাজনীতিতে তার সুস্পষ্ট ও ধারাবাহিক চর্চা সীমিতই থেকে গেছে। এই প্রেক্ষাপটে শরীফ ওসমান হাদির রাজনৈতিক যাত্রা বিশেষ তাৎপর্য বহন করে, কারণ তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্তকে কেবল বক্তৃতা বা ঘোষণাপত্রে আটকে রাখেননি, বরং নিজের রাজনৈতিক আচরণ, সংগঠন নির্মাণের পদ্ধতি, নির্বাচনী সংস্কৃতি ও নৈতিক অবস্থানের মধ্যে দিয়ে তাকে দৃশ্যমান ও স্পর্শযোগ্য করে তুলেছেন। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ক্ষমতা মানেই আধিপত্য, শক্তি প্রদর্শন ও অর্থবিত্তের প্রতিযোগিতা। রাজনৈতিক নেতৃত্বের বৈধতা তৈরি হয় পেশি শক্তি, কালো টাকা, কর্পোরেট পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে সখ্যতার মাধ্যমে। এই কাঠামোতে নৈতিকতা একটি বাহুল্য, সাংস্কৃতিক একটি অলংকার, আর জনগণ কেবল ভোটের সময় প্রয়োজনীয় একটি সংখ্যা মাত্র। ওসমান হাদি এই প্রচলিত রাজনৈতিক যুক্তির বিপরীতে দাঁড়িয়ে দেখিয়েছেন, ক্ষমতা নয়, নৈতিকতাই হতে পারে রাজনীতির কেন্দ্রবিন্দু, আধিপত্য নয়, অংশগ্রহণই হতে পারে নেতৃত্বের ভিত্তি, এবং পুঁজি নয়, জনগণই হতে পারে রাজনীতির প্রধান শক্তি। এই অবস্থান তাকে শুধু ব্যতিক্রমী করেনি, বরং নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটি জীবন্ত উদাহরণে পরিণত করেছে। ওসমান হাদির রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হল ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে রাজনীতির পুনঃসংযোগ। বাংলাদেশের আধুনিক রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুটি চরম প্রবণতা দেখা গেছে। একদিকে ধর্মকে সম্পূর্ণ রাজনীতির বাইরে ঠেলে দেওয়ার প্রয়াস, অন্যদিকে ধর্মকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার। উভয় প্রবণতাই রাজনীতিকে বিকৃত করেছে। ওসমান হাদি এই দ্বৈত সংকট ভেঙে ধর্ম ও সংস্কৃতিকে রাজনীতির নৈতিক ভিত্তি হিসেবে হাজির করেন। শাহবাগ জাদুঘরের গেটে মিলাদের মাধ্যমে তার নির্বাচনী যাত্রা শুরু করা ছিল নিছক কোনো আচার নয়, এটি ছিল একটি রাজনৈতিক ভাষ্য। সেখানে আবহমান গ্রাম বাংলার ধর্মীয় অনুভূতি, সামাজিক সৌহার্দ্য এবং বাতাসা মুড়ির মতো লোকজ খাদ্যের প্রতীকী ব্যবহার রাজনীতিকে আবার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করেছে। শক্তি প্রদর্শনের রাজনীতির বিপরীতে দোয়ার মাধ্যমে যাত্রা শুরুর এই সিদ্ধান্ত ছিল ক্ষমতাকেন্দ্রিক ও ভয়ভিত্তিক রাজনীতির প্রতি এক নীরব কিন্তু গভীর প্রতিবাদ। তিনি দেখিয়েছেন, রাজনীতির সূচনা হতে পারে বিনয়ের মাধ্যমে, দখলের মাধ্যমে নয়, নৈতিকতার মাধ্যমে, ভয় দেখিয়ে নয়। পেশি শক্তি নির্ভর রাজনীতির বিকল্প নির্মাণে ওসমান হাদির ভূমিকা নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশের নির্বাচনী রাজনীতি মানেই বহর, শোডাউন, মিছিলের নামে জনদুর্ভোগ, রাস্তা অবরোধ, দোকানপাট বন্ধ হওয়া এবং এক ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি। এই সংস্কৃতি রাজনীতিকে সাধারণ মানুষের কাছে বিরক্তিকর ও আতঙ্কের বিষয়ে পরিণত করেছে। ওসমান হাদি এই সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে নিজ পায়ে হেঁটে ছোট স্বেচ্ছাসেবী টিম নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গেছেন। এখানে নেতা মানুষের কাছে যান, মানুষকে জড়ো করে শক্তি দেখান না। এটি শুধু একটি কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং একটি দর্শন, যেখানে রাজনীতির কেন্দ্র মানুষ, রাস্তা দখল নয়, যেখানে নেতৃত্ব মানে দাপট নয়। তিনি রাস্তাঘাটে জড়ো হয়ে ভয় তৈরির রাজনীতির বিরুদ্ধে শুধু বক্তব্য দেননি, নিজে তা এড়িয়ে চলার মাধ্যমে বিকল্পের বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন। এই আচরণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটি মৌলিক দিককে স্পষ্ট করে। রাজনীতি মানুষের স্বস্তি নষ্ট করবে না, বরং তাদের জীবনে সহজতা আনবে। অর্থবিত্তের রাজনীতির অবসান ঘটিয়ে জনগণ নির্ভর রাজনীতির দিকে যাত্রা ওসমান হাদির রাজনৈতিক বন্দোবস্তের অন্যতম কেন্দ্রীয় স্তম্ভ।
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন মানেই বিপুল অর্থ ব্যয়, কর্পোরেট ফান্ড, কালো টাকা এবং বিনিয়োগের বিনিময়ে ভবিষ্যৎ সুবিধা দেওয়ার অলিখিত চুক্তি। এই কাঠামোতে রাজনীতিবিদ জনগণের প্রতিনিধি নয়, বরং অর্থদাতাদের প্রতিনিধি হয়ে ওঠেন। ওসমান হাদি এই চক্র ভাঙার চেষ্টা করেছেন জনগণের স্বতঃস্ফূর্ত হাদিয়াকে নির্বাচনী তহবিলের ভিত্তি করে। এখানে অর্থ কোনো নিয়ন্ত্রক শক্তি নয়, বরং আস্থার প্রতীক। জনগণ যখন স্বেচ্ছায় অর্থ দেয়, তখন সেই অর্থের সঙ্গে একটি নৈতিক দায় যুক্ত থাকে, যা রাজনীতিবিদকে জনগণের কাছে জবাবদিহির মধ্যে রাখে। এই চর্চা রাজনীতিকে পুঁজির দাসত্ব থেকে মুক্ত করার একটি মৌলিক দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছেন, রাজনীতি করতে বড় বিনিয়োগকারী নয়, দরকার জনগণের বিশ্বাস। শহুরে ব্যয়বহুল প্রচারণার বদলে গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে রাজনৈতিক ভাষায় ফিরিয়ে এনে বাতাসা মুড়ি, স্বল্প খরচের ভলেন্টিয়ার টিম এবং কস্ট ইফেক্টিভ মডেলে রাজনীতির একটি নতুন অর্থনীতি নির্মাণ করেছেন তিনি। পরিবেশ বান্ধব ও আইনানুগ রাজনীতির চর্চা ওসমান হাদির নতুন বন্দোবস্তের আরেকটি উল্লেখযোগ্য দিক। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আইন লঙ্ঘন যেন এক ধরনের স্বাভাবিক আচরণ। হেলমেটবিহীন মোটরসাইকেল শোডাউন, উচ্চ হর্ন, শব্দ দূষণ, ট্রাফিক আইন ভঙ্গ এবং জনজীবনের স্বাভাবিক গতি ব্যাহত করা, এই আচরণ রাজনীতিকে রাষ্ট্রীয় শৃঙ্খলার বিরুদ্ধে দাঁড় করায়। ওসমান হাদি এই প্রবণতার বিপরীতে পরিবেশ বান্ধব ভ্যান গাড়ি ব্যবহার করেছেন, বড় ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড এড়িয়ে গেছেন এবং কেবল লিফলেটের মাধ্যমে বার্তা পৌঁছানোর পথ বেছে নিয়েছেন। এটি ছিল আইনের প্রতি শ্রদ্ধা, পরিবেশ সচেতনতা এবং নাগরিক অধিকারের প্রতি রাজনৈতিক দায়বদ্ধতার প্রকাশ। এই আচরণ দেখায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে শুধু ক্ষমতার ভাষা বদলানো নয়, বরং নাগরিক জীবনের প্রতি সংবেদনশীল একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। জনগণ নির্ভর ইশতেহার নির্মাণের প্রয়াস ওসমান হাদির রাজনৈতিক দর্শনের একটি মৌলিক দিক। প্রচলিত রাজনীতিতে ইশতেহার মানেই ওপর থেকে চাপিয়ে দেয়া প্রতিশ্রুতির তালিকা, যার বাস্তবায়ন নিয়ে পরে আর কোনো দায় থাকে না। ওসমান হাদি এই ধারণা ভেঙে ভোটার যোগ ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের দ্বারগোড়ায় গিয়ে তাদের কাছ থেকেই ইশতেহার চেয়েছেন। মানুষ লিখে দিয়েছে তারা কি চায়, কোন সমস্যাগুলো তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর তিনি সেগুলোর মধ্য থেকে বাস্তবসম্মত নিজের সক্ষমতার মধ্যে থাকা দাবিগুলোর একটি কাঠামোর মধ্যে সাজিয়ে ঘোষণা করতে চেয়েছেন। এখানে কোনো অবাস্তব প্রতিশ্রুতি নেই, আছে জনগণের কথা শোনার রাজনীতি। এই পদ্ধতি প্রতিনিধিত্বমূলক রাজনীতির একটি নতুন ব্যাখ্যা দেয়, যেখানে প্রতিনিধি জনগণের আকাঙ্ক্ষার বাহক, নিজের ইচ্ছায় চাপিয়ে দেওয়ার নন। রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার বাস্তব প্রয়োগ ওসমান হাদির বন্দোবস্তকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশে রাজনীতি মানেই অস্বচ্ছতা। কোথা থেকে অর্থ আসে, কিভাবে ব্যয় হয়, তার কোনো হিসাব জনগণের সামনে আসে না। এই অস্বচ্ছতা রাজনীতিকে দুর্নীতির সঙ্গে অবিচ্ছিন্নভাবে যুক্ত করে। ওসমান হাদি মাস শেষে ফেসবুক লাইভে নির্বাচনী ফান্ডের হিসাব প্রকাশ করে এই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করেছেন। এটি শুধু একটি প্রযুক্তিগত সিদ্ধান্ত নয়, বরং নাগরিকের প্রতি রাজনীতিবিদদের নৈতিক জবাবদিহিতার প্রকাশ। এই চর্চা দেখায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাজনীতিবিদ আর অদৃশ্য ও জবাবদিহিহীন ক্ষমতার অধিকারী নন, তিনি জনগণের কাছে দৃশ্যমান ও দায়বদ্ধ। প্রতিপক্ষের প্রতি সম্মান ও সহাবস্থানের রাজনীতি ওসমান হাদির রাজনৈতিক আচরণকে আরও ব্যতিক্রমী করেছে। বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষ মানেই শত্রু, যাকে পরাজিত করতে হবে, অপমান করতে হবে, কখনো সহিংসতার মাধ্যমে দমন করতে হবে। এই সংস্কৃতি গণতন্ত্রকে বিষাক্ত করে তোলে। ওসমান হাদি এই ধারার বাইরে গিয়ে রিকশা চালক প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে জামাত, বিএনপি সবাইকে সম্মান করেছেন। আক্রমণ নয়, সহাবস্থান ছিল তার নীতি। তিনি রাজনীতিকে শত্রুতা নয়, মতপার্থক্যের ক্ষেত্র হিসেবে দেখেছেন। এখানেই গণতান্ত্রিক সৌন্দর্যের পূর্ণতা দেখা যায়, যেখানে ভিন্ন মত থাকা মানেই শত্রু হওয়া নয়। সব মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ওসমান হাদির রাজনৈতিক বন্দোবস্ত কোনো নির্দিষ্ট দলীয় মডেল নয়, এটি একটি নৈতিক রাজনৈতিক দর্শন। তিনি দেখিয়েছেন, নতুন বাংলাদেশ মানে শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাজনৈতিক আচরণ, ভাষা ও সংস্কৃতির আমূল রূপান্তর। তার জীবন ও রাজনৈতিক চর্চা প্রমাণ করে রাজনীতি আবার মানুষমুখী, নৈতিক ও সাংস্কৃতিক হতে পারে। তিনি হয়তো ক্ষণজন্মা,
কিন্তু তার দৃষ্টান্ত দীর্ঘস্থায়ী হতে পারে যদি বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে প্রস্তুত থাকে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত তখনই বাস্তব হবে যখন তা কেবল স্লোগান নয়, বরং ওসমান হাদির মতো মানুষের জীবনে ও আচরণে প্রতিফলিত হবে। এই অর্থে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং নতুন বাংলাদেশের সম্ভাবনার প্রতীক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।